সবাই বলে প্রথম প্রেমকে নাকি ভোলা যায় না, কিন্তু এই কথাটাকে ভুল প্রমাণিত করবে আজকের গল্পটা। বলা যায় আজকে তোমাদের জন্য সম্পূর্ণ ভিন্ন ধাঁচের একটা রোম্যান্টিক সিনেমা নিয়ে হাজির হয়েছি। গল্পটা দুটো ধাপে বিভক্ত। রোম্যান্টিক সিনেমা হলেও ইন্টারভালের পরের অংশটা তোমাকে সম্পূর্ণ এক আলাদা অনুভূতির সাক্ষী করে তুলবে। তার ডিসিশনটা কী ছিল? হারিয়ে যাওয়া প্রথম প্রেম, নাকি অপেক্ষায় থাকা স্ত্রীর নিঃস্বার্থ ভালোবাসা? সেটাই জানতে চলেছ আজ। একটা একতরফা ভালোবাসার গল্প বলতে চলেছি আজ, যেখানে তার ভালোবাসাটা পূর্ণতা পেয়েছিল কি না সেটা জানতে হলে তোমাকে আজকের গল্পের শেষটা দেখতে হবে। তো চলো যাওয়া যাক আজকের গল্পের গভীরে। এর নাম হলো পূর্ণা, আর এখানে দুই ক্রিকেট টিমের আম্পায়ার হিসেবে সে দায়িত্বে আছে। এখানকার রেলওয়ে টিমের ক্যাপ্টেন তাকে ম্যাচ ফিক্সিংয়ের জন্য অনেক আগে থেকেই কিনে রেখেছিল। খেলা চলছে, পূর্ণা ক্যাপ্টেনের কথা মতোই কাজ করছে। রেলওয়ে টিম আউট হলেও সে ওটাকে নট আউট বলেই চালিয়ে দিচ্ছে। তবে আমরা পরবর্তী সময়টাতে দেখতে পাই যে পূর্ণা তাদের সাথে বেইমানি করলো। সে এখন আবার তাদের বিপরীত দলের পক্ষ নিচ্ছে। এর কারণটা হলো এই ব্যক্তি, যার নামটা হলো ভূষণ। সে যখন বুঝতে পেরেছে যে রেলওয়ে টিম ভূষণের আন্ডারে খেলছে, তখন সে তার মত পাল্টে নেয়। তবে কী এমন শত্রুতা রয়েছে তাদের মাঝে, সে গল্পের মাঝেই জানতে পারবে, দেখতে থাকো। বিপরীত পক্ষের ক্যাপ্টেন তাকে ধন্যবাদ জানাতে কিছু একটা অফার করতে চায়, কিন্তু সেখানে নাকি সে নাজ হোটেলের 606 নম্বর রুমের বুকিং করে দিতে বলে তাকে। তবে প্রশ্নটা হলো এটাই, যে দুনিয়াতে এত কিছু থাকতে, এত ভোগবিলাসের কিছু থাকতে, খাওয়া দাওয়ার বিষয় থাকতে, সে ওই হোটেলের ওই রুমটাকেই কেন চাইলো, তাই তো? সেটাও অবশ্যই জানতে পারবে, দেখতে থাকো। তবে দেখে বোঝা যাচ্ছে হয়তোবা সে তার লাইফের কাছে হেরে গিয়েছে। কিন্তু কি হয়েছিল তার সাথে? তার পুরনো সকল স্মৃতিগুলো যেন তাকে ঘেরাও করে রেখেছে। তো গল্পের কিছুটা পেছনে যাওয়া যাক। তাদের যুবক বয়সে পূর্ণা তার দুই বন্ধুকে নিয়ে ক্রিকেট খেলা দেখছে। সচিনের সেঞ্চুরি করতে আর অল্প সামান্য রান বাকি। তখনই তার এক বন্ধু উঠে যেতে ধরে। তার নাকি সুসু পেয়েছে। তবে না, পূর্ণা তাকে যেতে দেবে না, কারণ গতবার সে এভাবেই সুসু করতে গিয়েছিল আর সাথে সাথেই সে আউট হয়ে গিয়েছে। আজকে যেতে দেবে না, কিন্তু সে জোর করে চলে যেতেই ধরে। আর এর ফলস্বরূপ এবারও আমরা সচিনকে আউট হতে দেখি। আর এখানে তার কি অবস্থা হবে তোমরা নিজেরাই দেখে নাও। আর বলতে বলতেই পূর্ণার বাবা চলে আসে সেখানে। পূর্ণার ওপর সে অনেকটা রেগে আছে। যদি ভালোভাবে বলি, তার রাগটা একটু খুনসুটি টাইপের রাগ। আসলে এটা বর্তমানের কারণে নয়, একটা লং টাইমে পূর্ণার প্রতি তার এমন একটা রাগের তৈরি হয়েছে। কারণ পূর্ণা তার লেখাপড়ায় অনেক ভালো। আইআইটিতে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে সে খুবই দক্ষ একজন ছাত্র। চেষ্টা করলে ভালো একটা চাকরিও পেয়ে যাবে, কিন্তু তবুও সে চাকরি করছে না, কারণ তার স্বপ্ন একজন ক্রিকেটার হওয়া। আর এই পরিস্থিতিতে একজন বাবা তার ছেলের উপর একটু রাগ হবে, এটাই স্বাভাবিক। তাদের ঘরে হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়, আর এতে করে আমরা দেখতে পাই পূর্ণা তাদের বাড়ির বিদ্যুৎ কানেকশন নিয়ে কাজ করতে শুরু করে। পাশের বাড়ির একটা আঙ্কেল পূর্ণার এই বেকার বসে থাকা নিয়ে তার উপর সবসময় টিটকারি মারে, যেটা সচরাচর আমরা বাস্তবে অহরহ দেখতে পাই। তবে পূর্ণা তার দক্ষতা সবাইকে দেখিয়ে দেয়। যাক, পূর্ণার বাবা অন্তত এটা বুঝতে পারলো যে ছেলে কাজ টাজ না করলেও যা শিখেছে শেখার মতোই শিখেছে। তার বাবা তাকে 1 বছরের সময় দিয়ে যায়। এই 1 বছরে যদি সে তার আইআইটি ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ না করে, তাহলে তার কোনো কথা শুনবে না, সে সোজা একটা সরকারি চাকরিতে ঢুকিয়ে দেবে তাকে। পূর্ণা নিজেও তার কথায় তালে তাল মিলিয়ে চলছে। তারপরের সময়টাতে পূর্ণাকে তার দৈনন্দিন সমস্ত কাজে, এক এক পরিস্থিতিতে এক এক সময় আমরা দেখতে পাই। তার খেলাধুলা, ডেইলি লাইফ, আইআইটিতে ইঞ্জিনিয়ারিং কোর্স, তাছাড়াও বন্ধুবান্ধবদের সাথে বিভিন্ন আড্ডা দেখতে পাই আমরা। অ্যাডভেঞ্চার, খাওয়া দাওয়া সব কিছুই আমরা দেখতে পাই। আমরা এটাও দেখতে পাই সমস্ত কিছুতেই যেন তার একটা বেপরোয়া ভাব রয়েছে। আসলে তার মা নেই, অনেক আগেই মারা গিয়েছে। আপন বলতে একমাত্র বাবা। আজকে আবারও পাশের বাসার ওই আঙ্কেল পূর্ণার বাবার কাছে এসে তার ছেলে পূর্ণার নামে বিচার দিচ্ছে। আপনার ছেলে কিন্তু ইদানিং মদ আর জুয়া খেলাটা বাড়িয়ে দিয়েছে। তবে এর জবাবে আবার পূর্ণার বাবা যে উত্তরটা দেয়, সেটা আরও হাস্যকর। পূর্ণার বাবা বিষয়টা অলরেডি জানে, তবুও ছেলের সামনে কিছু বলছে না। যদি ছেলে জানতে পারে যে তার বাবা সব কিছুই জানে, তাহলে তো কাল থেকে তার সামনেই মদ খাওয়া শুরু করবে, এইসব করা শুরু করবে। এই ভয় নাকি সে কিছুই বলছে না তাকে। এখন এসব শুনে সে একদম হাঁ করেই দাঁড়িয়ে আছে। ভূষণকে আমরা দেখতে পাই এই সময়টাতে সে শুধুমাত্র এখন মন্ত্রীদের পেছনে পেছনে ঘুরে আর এলাকায় গুন্ডামি মাস্তানি নিয়ে ব্যস্ত। আবার তাদের এলাকার রেলওয়ে ক্রিকেট টিমটাকে তার পরিচালনাতেই রাখা হয়েছে। পূর্ণা প্রতি বছরের মতো তাদের রেলওয়ে টিমের কোচারের কাছে এসেছে, তাকে যেন একটাবার সুযোগ দেওয়া হয়। সে নাকি সবাইকে দেখিয়ে দিতে পারবে যে সে কী জিনিস, সে কেমন খেলা পারে। তবে প্রতি বছরের মতো এই বছরও কোচ তাকে দুঃখিত বলে পাঠিয়ে দেয়। যে বিষয়টা লক্ষ্য করে দলের ক্যাপ্টেন এসে পূর্ণাকে জানায়, আগামীকালকের ম্যাচটা খেলতে চাও? তাহলে 2000 টাকা রেডি রাখো, আমি ব্যবস্থা করার চেষ্টা করব। রাতের বেলা তারা 3 বন্ধু মিলে মদের বোতল চুরি করতে এসেছে, কিন্তু সেখানে যে গার্ড ছিল সে ভুলক্রমে জাগনা পেয়ে যায় আর তাদের পিছু করতে শুরু করে। পূর্ণা একদম ফেঁসে গিয়েছে। সকাল ভোর হয়ে গিয়েছে। সে একটি স্থানে গিয়ে লুকিয়ে পড়ে
আর এখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটার নাম হলো আনশু। সে তার ক্যামেরা নিয়ে ফটোগ্রাফি করতে বের হয়েছিল। গার্ড এসে তাকে চোর সম্পর্কে জিজ্ঞাসা করলে সে কিছু বলতে পারে না, সে দেখেনি তাকে। তবে হঠাৎ যখন পূর্ণা নিচে থেকে বের হয়ে আসে, সে ক্যামেরা দিয়ে হঠাৎ করেই তার ছবি তুলে ফেলে। আর এই দেখতে পেয়ে পূর্ণা ভয় পেয়ে যায়, হয়তোবা মেয়েটা তার ছবি তুলে পুলিশের কাছে দেবে। যার কারণে সে আনশুর ক্যামেরাটাকে জোর জবরদস্তি নিয়ে নেয় আর ঠান্ডা মাথায় এখান থেকে চলে যায়। এখন বাড়ি ফেরার পর জানা যায় আনশুর আন্টি নাকি এই ক্যামেরাটা তাকে তার জন্মদিনে গিফট করেছিল, আর সেটাকে সে হারিয়ে ফেলেছে, এজন্য সে কষ্ট পেয়েছে। এই হলো তার আন্টির ছেলে কুনাল। তার সাথে আবার আনশুর বিয়ে হবার কথা চলছে। কিছুক্ষণ পর আনশুর বাবা চলে আসে এখানে। আর আমরা দেখতে পাই এ হলো সেই অফিসার যার সাথে সেদিন পূর্ণা বেয়াদবি করেছিল। ওদিকে রাতের বেলা পূর্ণা আনশুর ক্যামেরাটা চেক করে দেখছে। এই সুযোগে তার ক্যামেরার অন্যান্য ছবিগুলোও সে দেখতে পাচ্ছে। পরদিন তাদের টিমের খেলা। পূর্ণা খেলাতে চান্স পেয়েছে। তাদের বিপরীত পক্ষরা ব্যাটিং করছে এবং তারা ভালোই রান করে ফেলেছে। এখন পূর্ণাদের দলের পালা, কিন্তু প্রয়োজন অনুযায়ী রান করতে পারছে না। খালি ঠ্যাকের পর ঠ্যাক দিচ্ছে তারা এবং সিঙ্গেল রান নিচ্ছে, যা মোটেও যথেষ্ট নয়। পূর্ণা তাদের কোচারকে গিয়ে রিকোয়েস্ট করে যেন তাকে নামিয়ে দেওয়া হয়, এভাবে চললে নাকি তারা হেরে যাবে। কিন্তু কোচার তার উপর ভরসা করতে পারছে না, অন্য একজনকে নামিয়ে দেয়। কোনো এক সময় আমরা দেখতে পাই কোচার তার দলের এই করুণ পরিস্থিতি দেখে পূর্ণার রিকোয়েস্টে তাকে নামতে অনুমতি দিয়ে দেয়। আর নামার পরেই তার একের পর এক 4-6 যেন সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে। তবে পূর্ণা হঠাৎ খেয়াল করে সেদিনের ওই মেয়েটা অর্থাৎ আনশু এসেছে খেলার মাঠে। আসলে তাদের বিপরীত পক্ষে রয়েছে কুনাল। সে কুনালকে পূর্ণার ব্যাপারে সমস্ত কিছু বলে, যে ও নাকি ক্যামেরা চুরি করেছে, আমার ওকে উচিত শিক্ষা দেওয়া চাই। যেমন কথা তেমন কাজ, একটা ষড়যন্ত্রের মাধ্যমে পূর্ণার মাথায় বল আঘাত করা হয়। এতে করে সে অনেকটা এনজিওর্ড হয়ে পড়ে। তবুও সে খেলবে, তাদের দলকে জেতাতে হবে তো। এই আঘাতটা পাওয়ার পর তার মধ্যকার জেদটা যেন আরও বেড়ে গেল। এবার যেন প্রত্যেক বলেই সে 6 মারছে। আর কোনো এক সময় খেলাটায় তারা জিতে যায়। এই দেখে আনশু এখন এখান থেকে চলে যেতে ধরে। পূর্ণা তাকে ডাক দেয় এবং বলে, তুমি ওকে বলেছিলে যেন বলটা আমার মাথায় মারে, তাই না? আনশু বলে, হ্যাঁ আমি বলেছিলাম। তোমার তো একদম হাত পা কেটে ফেলা উচিত, যা করেছো আমার সাথে। এই শুনে পূর্ণা তাকে বলে, এখন বলো তোমার কি চাই, ক্যামেরা নাকি আমার হাত পা? তোমার ক্যামেরা আমি সকালেই তোমার বাড়ির সিকিউরিটি গার্ডের কাছে দিয়ে দিয়েছি। তবে তোমার দেওয়া এই ব্যথাটা কিন্তু আমি আজীবন মনে রাখবো, মনে রেখো। এই শুনতে পেয়ে আনশু এবার আফসোস করতে শুরু করে। সে তার বাড়ি ফিরে যায় এবং সিকিউরিটি গার্ডের কাছে গিয়ে খোঁজ করলে নিজের ক্যামেরাটাও পেয়ে যায়। অর্থাৎ তার ক্যামেরাটা চুরি করার কোনো উদ্দেশ্যই ছিল না। যেটা বুঝতে পেরে আনশু এবার অনেকটাই দুঃখী হয়, তার সাথে সে কী করে ফেললো। এজন্য আমরা দেখতে পাই পরবর্তীতে আনশু তাকে বিষয়টার জন্য সরিও বলছে। কুনালকে বাইরে বের হতে বলে সে, আর পূর্ণাকে ভেতরে ডেকে কুনালকে বাইরে বের করে দিয়ে সে ওদিনকার সমস্ত ঘটনার জন্য তাকে সরি বলছে। এমনকি আগামীকাল তার জন্মদিন, সেজন্য তাকে ইনভাইটও করে। বাইরে কুনালকে দেখে রীতিমতো খুব হাসি পাচ্ছিল আমার এখানে। যাক, এখানে পূর্ণা অনেকটাই খুশি। পরদিন জন্মদিনে পূর্ণা তার বন্ধুকে সাথে নিয়ে গিয়েছে। সেখানে আনশুর বাবার সাথে তার দেখা হলে সে তাকে বলছে হয়তোবা তাদের আগেও দেখা হয়েছিল। তবে পূর্ণা এখানে বেঁচে যায় কারণ তার স্পষ্ট মনে নেই। সে তাকে নিজের হাতে বানানো একটা মিউজিক সিস্টেম গিফট করে। আইআইটির ইঞ্জিনিয়ার সে, এতটুকু তো অবশ্যই পারে। যে বিষয়টাতে অনেক খুশি হয় আনশু। এর পরবর্তী সময়টাতে তাদের সম্পর্কটা বন্ধুত্বের সম্পর্কে বদলে যায়। তবে এখানেই শেষ নয়, পরবর্তীতে তাদের দেখা সাক্ষাৎটাও অনেকটা বেড়ে যায়। আর আমরা বুঝতেই পারছি ধীরে ধীরে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। আর এখানে তো এক্সপ্লেন করার মতো কোনো বিষয় নাই, তাই ডাইরেক্ট বলে দিচ্ছি যে তাদের সম্পর্কটা আরও গভীর হচ্ছে। আর তোমাদের হয়তো মনে হতে পারে যে সামান্থা কোথায়। আসলে ইন্টারভালের পরের অংশ থেকে সামান্থাকে আমরা দেখতে পাবো। এভাবেই চলতে থাকে তাদের মধ্যে। আর কখন যে তাদের এই সম্পর্কটা বন্ধুত্ব থেকে ভালোবাসায় পরিণত হয়ে যায়, সেটা তারা নিজেরাও বুঝতে পারেনি। আনশুকে গুড বাই জানিয়ে পূর্ণা নিজের বাড়ি ফিরে যাচ্ছে। তখন তার টিমের দুজনকে আমরা দেখতে পাই, সাথে অন্য আরেকজন। পূর্ণাকে তারা বলছে, তুই কি মনে করেছিস টিমের ক্যাপ্টেন তুই? ক্যাপ্টেনের কথা শুনিস না। আর এখানে পূর্ণাকে তারা ইচ্ছা মতো মারধর করে। আসলে পূর্ণা এত ভালো খেলে যার কারণে অন্যান্যরা এখানে অনেকটা সময় যাবৎ পাত্তা পাচ্ছে না। আর এজন্যই তারা এই ক্যাচালটা করলো। পরদিন কোচার এসে পূর্ণাকে জিজ্ঞাসা করে, ম্যাচ তো শুরু হয়ে যাচ্ছে, এখনও রেডি হসনি কেন? পূর্ণা তাকে সরাসরি বলে, ও আমাকে কালকে মেরেছিল, ও যদি ম্যাচ খেলে তাহলে আমি খেলবো না। তারপর এখানে পূর্ণার নামে তারা একটা বদনাম উঠিয়ে দেয়, যে পূর্ণা নাকি সমস্ত জায়গায় এমনটা বলে ছড়াচ্ছে যে সে না থাকলে কোনো ম্যাচ নাকি তারা জিততে পারবে না। এই কথা শুনে কোচার আবার পূর্ণার উপর সন্দেহ করে, যার কারণে পূর্ণা এবার রেগে গিয়ে বলতে শুরু করে, আমি কখনো বলিনি এই কথা, কিন্তু এখন বলবো। গত সবগুলো ম্যাচে এই টিম আমার কারণেই জিতেছে। যার কারণে এখানে একটু মনোমালিন্য হয়ে কোচার রাগের মাথায় তাকে দল থেকে চলে যেতে বলে। লাগবে না তোকে। পূর্ণার বন্ধু তাকে বোঝায়, এটা ছোট একটা ঝগড়া, মিটিয়ে নে।
কিন্তু তবুও তার রাগ থামে না। রাতে আমরা দেখতে পাই ভাইজ্যাক টিম থেকে কয়েকজন পূর্ণাকে বোঝাচ্ছে, তোর জন্যই তো ওরা এই কয়টা ম্যাচ জিতেছে, কিন্তু তোর মূল্য ওরা দিতে পারেনি। তুই চিন্তা করিস না, তুই আমাদের হয়ে খেলবি। এর নাম হলো গণেশ। গণেশ তাকে বলছে, ভূষণকে চিনিস? তার চোখে যদি একবার পড়ে যাস তাহলে তোর লাইফ চেঞ্জ হয়ে যাবে, সচিন বানিয়ে দেবে তোকে। আমরা দেখতে পাই পূর্ণা পরের দিন ভাইজ্যাক টিমের হয়ে খেলছে। রেলওয়ে টিম সে ছেড়ে দিয়েছে। খেলার সময় গণেশ তাকে কি যেন একটা হাতে তুলে দিল এবং বলল, এটা গিলবি না, মুখের এক কোণে রেখে দিবি, তাহলে তোর পুরো ফোকাস বলের ওপর থাকবে। আমরা দেখতে পাই এবারের ম্যাচটা পূর্ণা আগেরগুলোর থেকেও যেন আরও বেশি ভালো খেলছে, যাতে করে ম্যাচ জেতার পর গণেশ তাকে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলে, যা আনসুর সাথে ঘুরতে যাস, ভালো হবে। আরে আমি জানি ভাইয়ের কাছে কি লুকাবি। পূর্ণা অনেকটাই খুশি। একদিন ভূষণ সেখানে দাঁড়িয়ে, তখনই আনসু সেখানে চলে আসে। পূর্ণার সাথে সে দেখা করতে এসেছে এবং ভূষণের নজরে পড়ে যায়। সে জিজ্ঞাসা করে, মেয়েটা কে? তাকে জানানো হয় যে সে নাকি পূর্ণার গার্লফ্রেন্ড। তবে পূর্ণাটা আবার কে? পূর্ণা নাকি রিসেন্টলি তাদের দলের সব থেকে ভালো খেলোয়াড়। যেটা শুনতে পেরে সে পূর্ণার নামে কিছু প্রশংসা করে, তবে তার নজর আমরা অন্যদিকে দেখছি। আনসু এসেছে পূর্ণাকে এটা বলতে যে তারা নাকি ঘুরতে যাবে, তবে কোথায় এমনটা জিজ্ঞাসা করা হলে এখানে উত্তরে আনসু তাকে বলে যে সে নাকি তার সাথে একটা প্রাইভেট প্লেসে দেখা করতে চায়। অর্থাৎ বোঝা যাচ্ছে সে কি মিন করতে চাচ্ছে। তবে পূর্ণা এখনও বিষয়টা বুঝতে পারেনি যে বিষয়টা তাকে গণেশ বোঝাচ্ছে। যেটা শুনতে পেরে পূর্ণা প্রথমেই তো অবাক, ও তো এমন টাইপের মেয়ে নয়। তবে যাই হোক, সে তাকে বোঝায়। আর পরের দিন আমরা দেখতে পাই সে তার ওই আঙ্কেলের দোকানে গিয়েছে। আঙ্কেলের ফার্মেসি আছে একটা, আর পূর্ণা তার কাছে প্রোটেকশন কিনতে গিয়েছে। একবার হেলমেট, একবার অন্য কিছু, এরকম করে বোঝায় থাকে, কিন্তু ডাইরেক্ট বলতে চাচ্ছে না যে কি চায় সে। তার ওপর সেও এমন একটা মানুষ, কিচ্ছু বুঝতে পারছে না। কোনো এক সময় সে ডাইরেক্ট যখন তার কাছে ওটা চেয়ে বসে, সে তো বলে ওঠে, তোর মতন ছোকরা ছেলে কি করবি এগুলো দিয়ে? তোর বাপকে আমি এখনই জানাচ্ছি। কিন্তু ফোন দেওয়ার সময় তার আগের কথা মনে পড়ে যায়। এবার যদি তার বাপকে সে বলে, হয়তো বা সে এটা বলবে, আমার ছেলে যেন জানতে না পারে, নাইলে কিন্তু পরের বার আমার সামনেই করবে। যার কারণে সে উৎসাহ হারিয়ে ফেলে। যাই হোক, আমরা ওই রকম একটা প্রাইভেট প্লেসে দুজনকে একসাথে দেখতে পাই। পূর্ণা একদম সব কিছু গুছিয়ে টুছিয়ে রেডি, আর আনসু সেগুলো দেখে হাসছে। সব কিছুর পরে আনসু তাকে জানায় আসলে তার নাকি এরকম কোনো উদ্দেশ্যই ছিল না। পূর্ণার সাথে শুধুমাত্র সে প্রাইভেটলি কিছু কথা বলতে চায়। এরকমটা জানানোর পর তার আর কি, তার তো পাম বেরিয়ে যায়। তবে যাই হোক, আনসু যেহেতু পূর্ণাকে ভালোবাসে, সেহেতু তার আশাটাকে এসে ফেলে দিতে পারে না। তবে তখন আবার পূর্ণা তাকে আটকে নেয়, যদি আমাদের ভালোবাসাটা সত্য হয়ে থাকে তাহলে বিয়ে পর্যন্ত যেতে হবে, এখন কিছুই দরকার নেই আমার। তবে এই বলতে বলতে সেখানে গণেশ চলে আসে, কিন্তু গণেশের আচরণে কিছুটা নেগেটিভ বিষয় আমরা লক্ষ্য করছি। পূর্ণাকে সে চলে যেতে বলছে, কিন্তু আনসুকে এখানে রেখে দেবে সে। ভূষণ ভাই নাকি আসবে, আনসুকে নাকি তার ভালো লেগে গিয়েছিল। আর গত কিছুটা দিন যাবৎ পূর্ণাকে এবং আনসুকে এই পর্যন্ত আনার জন্য সে নাকি নাটক সাজিয়েছিল এগুলো। তবে পূর্ণা এখানে থাকতে তা কখনোই হতে দিতে পারবে না। তাদের প্রত্যেককে প্রতিহত করার চেষ্টা করছে সে, তবে পেরে উঠতে পারছে না। তার আনসুকে বাঁচাতেই হবে। কোনো এক সময় ভূষণের ওপর আঘাত করে সে তাকে নিয়ে পালিয়ে যায়, নিজের বাড়িতে ঢুকে পড়ে। তার বাবা তো বিষয়টা দেখে অবাক। গণেশ তার পেছনে পেছনে এখানে আসলে পূর্ণার বাবা তাকে জানায়, কই, সে তো তোদের সাথেই গিয়েছিল, এখনও আসেনি। এই শুনে তারা চলে যায়। তারপর পূর্ণার বাবা পূর্ণাকে জিজ্ঞাসা করে, মেয়েটা কে? এর উত্তরে সে জানায়, আপনার জন্য মা যেমন ছিল ও আমার জন্য তেমন। এই শুনে আগে মেয়েটাকে সে বাড়ি দিয়ে আসতে বলে। পরদিন পূর্ণা আবারও তার রেলওয়ে টিমের কোচারের কাছে যায়। তার কাছে গিয়ে সমস্ত বিষয়ের জন্য সরি বলে এবং কোচার তাকে ক্ষমাও করে দেয়। নিজের দলে আবারও রেখে দেয় তাকে, কারণ তাদের দলের জন্য পূর্ণার দরকার আছে অবশ্যই। আবার ওদিকে ভূষণ আনসুর বাড়িতে গিয়ে তার বাবা মায়ের কাছে একটা প্যাচ লাগিয়ে দিয়েছে। আপনার মেয়ে পূর্ণা নামের একটা ছেলের সাথে ঘুরে বেড়ায়, সেদিন তো তার রুমে দুজন আমাদের হাতে ধরা পড়েছে, সেখান থেকে এই ব্যাগ আমরা পেয়েছি। মেয়েকে দেখে শুনে রাখবেন, ছেলে কিন্তু ভালো নয়। ব্যাগ চলে গেলে সেটা বড় ব্যাপার নয়, কিন্তু ইজ্জত চলে গেলে কি করবেন তখন? এই বিষয়টার জন্য আনসুর বাবা আনসুর ওপর চড়াও হয় এবং তাকে রুমে বন্দি করে রাখে। যে বিষয়টার জন্য পরদিন আবার পূর্ণা ভূষণের বাড়ি পর্যন্ত চলে যায় আর তাকে ডাইরেক্ট মেরে বসে। তার চেলাপেলা সবাই তাকে আটকাচ্ছে, কিন্তু তবুও তাকে সে মারবে। ভূষণ পূর্ণাকে মেরে ফেলতে বলে এখান থেকে চলে যায়। সবাই মিলে তাকে মারছে, কিন্তু তখন গণেশ সবাইকে থামতে বলে, কারণ যতই হোক নাটকটা সে ভূষণের জন্য সাজালেও পূর্ণার সাথে কাটানো সময়গুলো নাটক ছিল না। পূর্ণাকে উঠিয়ে এসে বলে, কী রে, তোর জীবনের থেকেও বড় নাকি ওই মেয়েটা? পূর্ণা তাকে বলে, বোন বলে ডাকতি তাকে, কিভাবে করলি তুই এমন? নিজের বোনের সাথেও কি এমনটাই করতি? আরে সেদিনের ঘটনা আমাকে অতটা কষ্ট দেয়নি যতটা তোর বিশ্বাসঘাতকতা দিয়েছে। কেমন বন্ধুরে তুই? কথাগুলো যেন গণেশের উপর আঘাত হানছে,
কিন্তু সে অপারগ। পরবর্তী সময়ে পূর্ণা আনশুর বাড়ির সামনে যায়, তাকে ডাকছে। আনশু সেখানে চলে আসে, কিন্তু কিচ্ছু করার নেই। পরিস্থিতিটাই এরকম। আনশুর বাবা কয়েকজনকে বলছে, ছেলেটাকে আগে কিছু করবি না, যতটুকু দেখলাম ভালো ছেলে, আগে ভালো মতো বোঝাবি, তারপর যদি না বোঝে তাহলে যা করার তা করবি। আর এটার দায়িত্ব যায় ভূষণের কাছে। ওদিকে খেলা চলছে, আর এদিকে পূর্ণা আনশুকে কল করা নিয়েই ব্যস্ত। ভূষণ তার দিকে গুন্ডা লেলিয়ে দেয়, তারা তাকে ধাওয়া করে। আর অবশেষে আমরা দেখতে পাই আনশু সেখানে চলে এসেছে নিজের গাড়িটাকে নিয়ে। পূর্ণাকে এসে ভেতরে আসতে বলছে, কিন্তু পূর্ণা কিছুই বুঝতে পারছে না। আনশুর সাথে এসে চলে যায়, তাদের হাতের বাইরে চলে যায় দুজন। আর আমরা দেখতে পাই আনশু পূর্ণাকে নিয়ে একটা হোটেল রুম পর্যন্ত নিয়ে আসে। হ্যাঁ, এটাই সেই হোটেল যেটাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তাকে বলে, তুমি আগামীকাল পর্যন্ত এখানেই থাকবে। পূর্ণা তাকে বলছে, আর ওই ভূষণকে যদি এখন শিক্ষা না দেই তাহলে পরবর্তীতে আরও বাড়বে। যে কথা শুনে সে বলে ওঠে, তোমার পেছনে লোক লেলিয়েছে ভূষণ নয়, আমার বাবা। এই শুনে পূর্ণা অবাক। সে পূর্ণাকে বলে, তুমি এখানেই থাকবে, বাইরে বেরোলেই তোমার বিপদ। আমি আগামীকাল আসবো, কথা দিচ্ছি। কিন্তু পূর্ণা তাকে বলে, কেন এগুলো কেন? আমি এখানে থাকতে পারবো না, আগামীকাল আমার ক্রিকেট ম্যাচ আছে। সেখানে আবার আনশু তাকে বলে, তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, ক্রিকেট নাকি আমি? পূর্ণা বলে, আমার কাছে তুমিই বেশি ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা চলে যাই এখান থেকে, এমন একটা জায়গায় যেখানে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি থাকবো। এখানেও আনশু আবার তাকে বলে, তাহলে তোমার ক্রিকেটের কি হবে? মানে তাদের কথাবার্তা আমরা কিছু গোছ খুঁজে পাচ্ছি না, তারা কি করবে নিজেরাও জানে না। তাদের মধ্যে ছোটোখাটো একটা ঝগড়া হয়, আর আনশু তাকে এখানে থাকতে বলে চলে যায়। এখান থেকে সিন চেঞ্জ হয়ে বর্তমানে ফিরে আসে। এই নিয়ে 5টা বছর হয়ে যায়, আনশুর কোনো খোঁজ খবর সে জানে না। তবে মুভির পরবর্তী ধাপ এখান থেকেই শুরু হলো। দেখতে থাকো, এখান থেকেই মেইন স্টোরি। তার দরজায় কে যেন কড়া নাড়ছে। একটা ছেলে এসে তাকে বলছে, ভাইয়া, ভূষণের লোকজন ভাবিকে আজে বাজে কথা বলেছিল। আর এই শুনে পূর্ণা এতটাই রেগে যায়, সে প্রথমেই গিয়ে ভূষণের সেই লোকেদের মারতে শুরু করে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে বর্তমানে পূর্ণার এক স্ত্রী আছে। কোনো এক সময় এভাবেই মারতে মারতে তাদের প্রত্যেককে মারার পর সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। ভূষণ এসেছে এখানে, তার ছেলেরা নাকি এমনটা করে না। পূর্ণার বাবাও আছে এখানে। পুলিশ বলছে, আরে গার্লফ্রেন্ডের নামে দু একটা কথা বলেছে দেখে এমন মারা মারবে নাকি? এখন পূর্ণার বাবা তাকে বলে, গার্লফ্রেন্ড হলে হয়তো বা ছেড়ে দিত, কিন্তু এরা তো ওর ঘরের স্ত্রীকে নিয়ে বাজে কথা বলেছে। পুলিশ তাকে বলে, তাহলে তার স্ত্রীকে নিয়ে আসা হোক, যেন সে কমপ্লেন করতে পারে। আর এখানেই আমরা পূর্ণার স্ত্রীকে দেখতে পাই, সিনেমাতে যার নাম হলো শ্রাবণী। তাকে সমস্ত কিছু জিজ্ঞাসা করা হয়, আসলেও কি এরা এমনটা করেছে? আর তখনই আমরা পূর্বের সেই ঘটনাগুলোকে দেখতে পাই, যে সমস্ত ঘটনা সে বলছে। জানা যায় যদি এদের বিরুদ্ধে মামলা করা হয় তাহলে এরা 1 মাসের সাজা পাবে, আর তার স্বামী পাবে 1 দিনের, কারণ সে আইন হাতে তুলে নিয়েছিল। এখন আপনি কি করবেন, কম্প্রোমাইজ নাকি মামলা? যে কথার সাথে সাথেই সে বলে ওঠে, আমি কম্প্রোমাইজ করব। অর্থাৎ আমরা বুঝতেই পারলাম তাদের সাজার সাথে তার স্বামীর 1 দিনের সাজাটাও সে মেনে নিতে পারবে না। তার স্বামীর কষ্ট হবে, এই কারণে তাদের প্রত্যেককে সে ছেড়ে দিল। পূর্ণার ব্যবহারেও আমরা কেমন একটা বিষয় যেন লক্ষ্য করছি, সে যেন কেমন বদলে গিয়েছে। আর চেহারা সর্বক্ষণ একটা বিরক্তির ছাপ আমরা দেখতে পাই। সিন সরাসরি তাদের ঘরে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই শ্রাবণীর প্রত্যেকটা কাজের মধ্যেই তার স্বামীকে সে সবসময় প্রাধান্য দেয়। কিন্তু এর সাথে সাথে আমরা এমন একটা বিষয় জানতে পারি, তাদের বিয়ে হয়েছে গত 2 বছর হয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত নাকি পূর্ণা তার সাথে ভালো মতো একটা কথাও বলেনি। অর্থাৎ আমরা বুঝতেই পারছি শ্রাবণীর সাথে বিয়েটা পূর্ণা কখনোই মেনে নিতে পারেনি। আর তার প্রথম প্রেমের ব্যর্থতা তাকে এখনও কুরে কুরে খায়। এর জন্য পূর্ণার ওপর তার বাবা একটু রাগ হচ্ছে। কিন্তু এখানেও শ্রাবণী তার বাবাকে থামতে বলছে। পূর্ণার ওপর কারো কথা সে যেন সহ্য করতে পারে না। তবে আশ্চর্য একটা বিষয় আমরা আরও দেখতে পাই, যে শ্রাবণী হলো তার পাশের বাড়ির ওই আঙ্কেলেরই মেয়ে। ওই যে মনে আছে, খালি কথায় কথায় পূর্ণাকে খোঁচা মেরে কথা বলতো, আসলে তার মেয়ে হলো এই শ্রাবণী। তাদের বিয়েটা কিভাবে হলো সেটাও জানাবো, দেখতে থাকো। এখন অবশেষে মেয়ের বিয়ে যে এই আওয়ারা ছেলেটার সাথেই হবে, এটা সে কখনোই মানতে পারেনি, এখনও মানে না। এখনও খোঁচা মেরেই কথা বলে তাকে। পূর্ণার তার স্ত্রীর প্রতি, অর্থাৎ তাদের মেয়ের প্রতি এরকম বেখেয়ালিপানা দেখে মাঝে মাঝেই সে বলে ওঠে, চল আমার সাথে, এখানে থাকতে হবে না। কিন্তু শ্রাবণী কখনো তাদের এই কথায় বিন্দুমাত্র সাড়া দেয়নি। আসলে যে যাই বলুক, শ্রাবণী পূর্ণাকে এতটাই ভালোবাসে, কখনো সেখান থেকে এক চুলও নড়বে না। তাদের এখানকার একটা রেলওয়ে ম্যানেজমেন্টের কাজ করে সে। বাড়িতে পূর্ণার সামনে আমরা তাকে যতটাই শান্ত দেখতে পাই, বাইরে সে আবার ততটাই চঞ্চল, যেটা তার কাজের ধরন দেখেই বোঝা যাচ্ছে। তার বসের সাথে কথাবার্তায় সে জানতে পারে লাস্ট উইকে নাকি তার বস সেই ছুটিটা নিয়েছিল তার ওয়াইফকে নিয়ে দ্বিতীয়বার হানিমুনে যাবে এজন্য। সে তো অবাক, এই বয়সে! যা তাকে ভেতরে একটু কষ্ট দেয়, কারণ বিয়ের এতটা সময় পার হয়ে গিয়েছে, পূর্ণা আজ পর্যন্ত শ্রাবণীকে ভালোবেসে কখনো একটা কথাও বলে দেখেনি।
আবার এদিকে পূর্ণা সেখানে বসে ড্রিঙ্ক করছে। তাদের দুজনের কথাবার্তায় আমরা বুঝতে পারছি তাদের সেই পুরনো লাইফ, সেই মজমস্তি পরিবর্তিত হতে হতে কি একটা অবস্থায় এসে পড়েছে। এই বলতে বলতে আবার ভূষণ এখানে চলে আসে, তাকে টিটকারি মেরে কথা বলছে। তখন ভূষণের এক চামচার কথায় পূর্ণা তাকে এক চর মেরে দেয় আর ভূষণকে বলে, তুই আমার সামনে আসিস না, তোকে দেখলে আমার শুধু তার কথা মনে পড়ে যায়, চলে যায় এখান থেকে। ভূষণ বরঞ্চ আরও খুশি, কারণ পূর্ণা তিলে তিলে কষ্ট পাচ্ছে। তার বন্ধু তাকে বোঝাচ্ছে, আরে সবার জীবনেই তো একটা অতীত থাকে, কিন্তু সে তো ওটাকে ধরে বসে থাকে না। তবে সে তো বোঝার পাত্র নয়, ড্রিঙ্ক করে সে বাড়ি ফেরে, কিন্তু নিজের বাড়িতে না গিয়ে সে তার শ্বশুর মশাইয়ের বাড়িতে গিয়ে দরজার করা নাড়ে। আর এই দেখে সে তার ওপর আরও চড়াও হয়, আমি পাগল হয়েছিলাম যে তোর সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছি, তোর মতো একটা আওয়ারা ছেলের সাথে বিয়ে দিয়েছি তার। শ্রাবণী সেখানে চলে আসে, তার পাশাপাশি তাদের হাঙ্গামাতে এলাকার কলোনিতে থাকা আরও লোকজন সেখানে চলে আসে। তাদের ঝগড়া হতে থাকে, শ্বশুর এবং জামাইয়ের ঝগড়া। মাঝখান দিয়ে পূর্ণার বাবা এবং শ্রাবণী তাদের দুজনকে থামাতে চেষ্টা করছে, কিন্তু কোনো লাভই হচ্ছে না। তাদের এই ঝগড়াঝাটি শেষ হলে শ্রাবণী তাকে বলছে, কেন করছেন এসব? আপনার শরাব পান করতে হলে আপনি ঘরে করবেন, দরকার হলে আমি এনে দেবো, তবুও নিজেকে সামলান। তবে তার একটাই কথা, স্ত্রীর বেতন খাওয়ার মতো মানুষ আমি নই। আসলে মেয়েটা কি পেল? কিছুই না। না পেল স্বামীর ভালোবাসা, না পেল একটু সুখের দেখা। তার নিয়তিটাই যেন কেমন। কিন্তু যাই হয়ে যাক, সে কখনো তার স্বামীকে ছাড়তে পারবে না। আমরা অতীতের সেই ঘটনাগুলো দেখতে পাই যেখানে প্রত্যেকটা মুহূর্তে পূর্ণার প্রতি শ্রাবণীর ভালোবাসাটা ফুটে উঠছে। আমরা মুভির শুরু থেকে মাঝ পর্যন্ত যে সকল ঘটনাগুলো দেখেছিলাম, সেই সকল ঘটনাতেই শ্রাবণী ছিল, কিন্তু তখন দেখানো হয়নি শ্রাবণী গত 4 বছর ধরে পূর্ণাকে দূর থেকেই ভালোবেসে এসেছে, কিন্তু কখনো প্রকাশ করেনি। সে সাহসটা হয়নি তার কখনো। আসলে তার ভালোবাসাটা অন্যান্য সাধারণ নয়, তার ভালোবাসায় একটা আলাদা সম্মান বোধ রয়েছে, এক আলাদা মর্যাদা রয়েছে, যেটা কখনো সে হারাতে পারবে না। দূর থেকে সে সবসময় পূর্ণাকে দেখত, কিন্তু কখনো তার সামনে গিয়ে কথাটা বলার সাহস হয়নি যে সে তাকে কতটা ভালোবাসে। তবে যখন সে তাকে বলতে যাবে, তখন এই পূর্ণার জীবনে আংশু চলে এসেছিল। পূর্ণা এবং আংশুকে কাছাকাছি দেখতে পেয়ে শ্রাবণীর হাহাকারের যেন কমতি ছিল না। কিন্তু পূর্ণা কি করে জানবে যে একটা মেয়ে তাকে এতটা ভালোবেসেছিল, যে ভালোবাসাটা পূর্ণতা না পাওয়ার কারণে এখন জ্বলে ছাই হয়ে যাচ্ছে? সে তখনও জানতো না, হয়তো বা এখনও জানতে পারেনি। আনসুর সাথে তার সেই ঘটনার পর থেকে সে যেন কেমন অন্যরকম হয়ে গিয়েছিল, ধীরে ধীরে অন্যমনস্ক হতে শুরু করেছিল। বাড়ি ফেরে না 4-5 দিন হয়ে যায়, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, সবসময় মদ্যপানে ডুবে থাকে। এর মধ্যেই যেতে থাকে তার জীবন। আর এই সমস্ত বিষয় শ্রাবণীকে আরও বেশি কষ্ট দিতে শুরু করে। সে দেখতে পায় রাস্তায় পড়ে আছে সে, কিন্তু তার কাছে যাওয়ার অধিকারটা তার নেই। তবে সে তাকে ফেলে যেতে পারবে না। সে তার বন্ধুদের খুঁজতে শুরু করে এবং পূর্ণার খবর তাদের জানায়। এমনই আবারও 15 দিন হয়ে যায়, পূর্ণা বাড়ি ফেরে না। তার বাবা খুবই অসুস্থ, শ্রাবণী তার বাবাকে দেখে শুনে রাখছে। পূর্ণা চলে আসলে শ্রাবণীকে তার বাবা চলে যেতে বলে, তুমি যেতে পারো। কিন্তু দেখা যায় পূর্ণা নিজেকেই সামলাতে পারে না, সে আবার তার বাবাকে কি করে সামলাবে? তার বাবার খুবই কষ্ট, তুই যখন ছোট ছিলি তখন পড়ে গেলে হাত ধরে উঠাতাম, আর আজ নাকি এতটা বছর পর এখনো তোকে আমারই সামলাতে হচ্ছে। আমি তো এই ভেবে কুল পাচ্ছি না, আমি যখন চলে যাব তখন তোকে কেই সামলাবে? আর এই সমস্ত কথা শুনছিল শ্রাবণী। সে তার ডিসিশন নিয়ে নেয়, সে নাকি তার সম্বন্ধটা ভেঙে দিয়েছে। তার বাবা তাকে জিজ্ঞাসা করলে সে তাকে জানায় পূর্ণাকে ছাড়া সে কাউকে বিয়ে করবে না। তার বাবা তার উপর হাত তুলে চড়াও হয়, কিন্তু তবুও তার কথায় সে একদম অটুট হয়ে আছে। পূর্ণাকে ছাড়া সে কাউকে বিয়ে করবে না, যাতে করে পরবর্তী দিন শ্রাবণীর বাবা পূর্ণার বাবার কাছে সম্বন্ধ নিয়ে আসে। আর পূর্ণার বাবাও এতে অনেক খুশি, কারণ শ্রাবণী খুব ভালো মেয়ে। তারপরের সময়টাতে পূর্ণাকে তার বন্ধু বোঝাচ্ছে, দেখ, বাবা মা বেঁচে থাকতে যদি কিছু করতে না পারিস, মরে যাওয়ার পর কিচ্ছু হবে না। তোর বাবার একটাই আশা পূরণ কর। শ্রাবণী খুব ভালো মেয়ে, তোর বাবার কথা রাখ। আর তার পরবর্তী সময়টাতে তাদের বিবাহ সম্পন্ন হয়। আর সেখান থেকে এই ঘটনা আবারও বর্তমানে চলে আসে। শ্রাবণীর সাথে কে যেন দেখা করতে এসেছে। শ্রাবণী তাকে ভেতরে আসতে বলার কথা বলে, কিন্তু সে নাকি এখানে আসবে না, তাকে বাইরে যেতে হবে। বাইরে গিয়ে দেখতে পায় আসলে পূর্ণা তার সাথে দেখা করতে এসেছে। শ্রাবণী তো অবাক। পূর্ণা তাকে বলে, আমার বন্ধুর হায়দ্রাবাদ যাওয়ার কথা, তাই ওকে ড্রপ করতে এসেছি, কিন্তু হায়দ্রাবাদের ট্রেন তো এখান থেকে নয়। এই কথা শুনে পূর্ণা আবারও থ খেয়ে যায়, কেমন যেন শ্রাবণীর সামনে সে আমতা আমতা করছে। আসলে তার কিছু টাকার প্রয়োজন, কিন্তু শ্রাবণীকে কিছু বলছে না, কারণ স্ত্রীর বেতন খাওয়ার মতো মানুষ তো সে নয়। তাই চলে যেতে ধরে সে। আবার ফিরে আসে, তুমি কি আমাকে ডেকেছো? কিন্তু আসলে সে তো তাকে ডাকেইনি। তবে শ্রাবণী বিষয়টা বুঝতে পেরেছে এবং বলে, হ্যাঁ ডেকেছিলাম। আসলে সকালবেলা আপনার শার্টের পকেট থেকে আমি 1000 টাকা পেয়েছি, এই আপনার টাকা। এখন পূর্ণা তাকে বারবার জিজ্ঞাসা করছে, এটা কি সত্যিই আমার টাকা? যাই হোক, রাত হয়ে যায়। পূর্ণা সেই পুরনো দিনের স্যাড সংগুলো শুনছে।
প্রথমে তার বাবা এবং শ্রাবণী এরা দুজনে মিলে খুনসুটি টাইপের কিছু ঝগড়া করে। তবে কোনো এক সময় পূর্ণার এরকম চুপ থাকার কারণে তার হাতে থাকা রেডিওটা নিয়ে সে আছাড় মেরে দেয়। এতে করে পূর্ণার রাগটা চড়াও হয়ে ওঠে, কিন্তু সে আবার শান্ত হয়ে যায়। তাকে সে বোঝাচ্ছে, যেটা চলে গিয়েছে সেটা নিয়ে বসে থাকলে কিছুই হবে না রে, যেটা আছে সেটার মর্ম বোঝ। পূর্ণা এখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। আর তখন শ্রাবণী তাকে বলে, আপনি দেখছেন শরাব খাওয়ার কারণে তার খারাপ হচ্ছে, কিন্তু আমি দেখছি সে তার কষ্টটাকে ভুলে থাকতে পারছে। পূর্ণা তার বন্ধুবান্ধবদের আড্ডার সেখানে চলে যায়। তার এক বন্ধুর নাকি অতি শীঘ্রই বিয়ে হতে চলেছে। সেখানে গিয়ে তার বন্ধুকে সে বলে, আমার জন্য একটা চাকরির ব্যবস্থা কর। আসলে তার বন্ধু তার প্রতি বিরক্ত, তুই কেন এমনটা করছিস। যাই হোক, আজ রাতেও সে অনেকটাই ড্রিঙ্ক করে ফেলে। তার শ্বশুরমশাই দূর থেকে তাকে দেখে ছি ছি করছে। তবুও শ্রাবণী এসেছে এখানে। সে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, একা একা বাড়ি ফিরতে পারবে না, এজন্য তাকে নিয়ে যেতে এসেছে শ্রাবণী। পরদিন পূর্ণার বাবা শ্রাবণীকে বলছে, তোমার বাবা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আমাকে, দেখেছি আমি গত রাতের কাণ্ড কী হয়েছিল। আসলে এই বাইকটা নাকি তার ম্যারেজ অ্যানিভার্সারিতে শ্রাবণী পূর্ণাকে গিফট করেছিল, কিন্তু আজ পর্যন্ত এই বাইকটাকে পূর্ণা একবারও ধরেও দেখেনি। তবুও প্রতিদিন শ্রাবণী এটাকে পরিষ্কার রাখে এই আশায় যে কোনোদিন না কোনোদিন সে তাকে অ্যাকসেপ্ট করেই নেবে। আবার তার বাবা যখন পূর্ণার বিরুদ্ধে কয়েকটা কথা বলে, শ্রাবণী আবার তার উপরেও রেগে যায়। এতে করে আবার পূর্ণার বাবাও অনেকটা খুশি, কারণ সোনার মতো একটা বৌমা পেয়েছে সে। পরবর্তী সময়টাতে আমরা জানতে পারি পূর্ণা শহরের বাইরে যাবে। তার বাবা শ্রাবণীকে নিজের সাথে করে নিয়ে যেতে বলে। বিয়ের পর নাকি আজ পর্যন্ত কখনো তাকে নিয়ে বের হয়নি। তবে সে ডাইরেক্ট তাকে বলে দেয়, কাজের জন্য যাচ্ছি, হানিমুন করতে নয়। অর্থাৎ তারা বুঝতে পারে যে হয়তো বা সে বদলে যাচ্ছে। বিষয়টা জানতে পেরে শ্রাবণী আবার তার বাবাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে একটু ভাব নেয়। আমরা দেখতে পাই পূর্ণা তার সেই ক্রিকেট কোচারের কাছে গিয়েছে। সেখানে অনেক দিন পর তাদের দেখা। সে সরি চাইছে কারণ তাদের বিয়েতে সে আসতে পারেনি। আসলে সে এখানকার নারী ক্রিকেট দলের কোচার হিসেবে জয়েন করেছে এবং পূর্ণাকে সে নিজের সাথে রাখতে চায়। কিন্তু যখন এখানে সে আবার তার প্রথম ম্যাচের কথা মনে করিয়ে দেয়, পূর্ণা যেন আবারও পুরনো স্মৃতিতে চলে যায়, আনসুর স্মৃতিতে। পরদিন এখানে সিলেকশনের জন্য মেয়েদের টেস্ট নেওয়া হচ্ছে। কিছুক্ষণ পরে একটা মেয়ে চলে আসে। তার আচরণে কিছুটা রুড বিহেভিয়ার আমরা দেখতে পাই। তাকে ডিফেন্স খেলতে বলছে সে, কিন্তু সে অ্যাটাক খেলছে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি এখানে তার অ্যাটিটিউডটাকে সে প্রাধান্য দিচ্ছে। তবে মেয়েটার কথাবার্তা, চালচলন এবং অঙ্গভঙ্গি সব কিছুর দ্বারা কিছু একটার ইঙ্গিত দেওয়া হচ্ছে। মেয়েটা অবশ্যই স্পেশাল, জানতে পারবে, দেখতে থাকো। মেয়েটার এরকম বিহেভিয়ারে পূর্ণা তাকে সিলেকশন থেকে বাদ দেয়, কিন্তু সাথে সাথে সে তার নানাকে কল করে। আর আমরা দেখতে পাই তার নানা অন্য কেউ নয়, আনসুর বাবা। অর্থাৎ এই মেয়েটা হলো আনসুর মেয়ে। আর এই বিশাল সময় পর তাকে দেখতে পেয়ে পূর্ণা নিজেও অবাক। তার বন্ধুকে বলছে, এত বছর পর কেন কেন তাকে আমার জীবনে আসতে হলো আবার। এই বলতে বলতে আমরা দেখতে পাই সে এখানেও চলে এসেছে। তার চেহারায় যেন অন্যরকম একটা ভাব দেখতে পাচ্ছি আমরা। পূর্ণা তাকে রাগের মাথায় বলছে, আনসুকে তো কেড়ে নিয়েছেন আপনি, আর কি নিতে চান। এতদিনে হয়তোবা তার বিয়ে দিয়ে দিয়েছেন, সে তো খুবই আনন্দে আছে মনে হয়। কিন্তু এখানে এসে যে কথাটা বলে সেটা তার পায়ের তলার মাটি সরিয়ে দেয়। আনসু বেঁচে থাকলে তবে তো উপভোগ করবে। বুঝতে পারছো তার কথা। অর্থাৎ আনসু আর বেঁচে নেই। সে নাকি তার মতের বিরুদ্ধে তাকে কুনালের সাথে বিয়ে দিয়েছিল, যেটা তার সব থেকে বড় ভুল ছিল। তার মেয়েকে সেদিনই সে হারিয়েছিল, সবসময় আপসেট থাকতো, বেঁচে থাকার আশাটা সে ছেড়ে দিয়েছিল। কিন্তু যখন এক মেয়ের মা হয় সে, তখন সে আবারও বাঁচার একটা আশা খুঁজে পায়। তবে সেটাও আর হাতে রইল না। গত বছরের একটা গাড়ি অ্যাক্সিডেন্টে নাকি কুনাল এবং আনসু দুজনেই মারা গিয়েছে। এখন তার শুধু একটাই চাওয়া, যেন সে তার নাতনিকে তার মায়ের ইচ্ছা অনুযায়ী ভালো একজন ক্রিকেটার বানাতে পারে। তাহলেই নাকি সে মনে করবে তার মেয়ের কাছে ক্ষমা চাওয়াটা তার হয়ে গিয়েছে। তাকে সে রিকোয়েস্ট করে, আমার নাতনিকে যে করেই হোক শিখিয়ে দাও। তার রাগটা বেশি সেটা আমি জানি, তবে সে আগে এমনটা ছিল না। বাবা মাকে একসাথে হারানোর পর তার মানসিক কাঠামো ভেঙে পড়েছিল। সে তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, কিন্তু প্রথম দিন পূর্ণা তাকে যে বাদ দিয়েছিল, সেজন্য পূর্ণার প্রতি তার একটা নেগেটিভ থট তৈরি হয়েছে। যাই হোক, তাকে নিয়ে পূর্ণা ভাইজ্যাক নিজের বাড়িতে চলে আসে। তার বাবা তাকে বারবার জিজ্ঞাসা করছে, এই মেয়েটা কে, কিন্তু সে কিচ্ছু বলছে না। মেয়েটার নাম হলো মীরা। মীরা নিজের রুম কোনটা সেটা জিজ্ঞেস করছে। তাকে নাকি শ্রাবণীর সাথে থাকতে হবে, তবে সে অপরিচিত কারোর সাথে থাকে না। কিন্তু কি করার, কম্প্রোমাইজ তো করতেই হবে। রাতে খাবারের মধ্যেও সে বাহানা শুরু করেছে। এগুলোতে নাকি ক্যালোরি বেশি, এগুলো সে খাবে না, সে প্রপার ডায়েট মেনটেন করতে চায়। কিন্তু এতে আবার পূর্ণা তার উপর রাগ হয়। মীরা এখান থেকে চলে গেলে শ্রাবণী তার পিছু পিছু যায়। আর তার বাবা তাকে জিজ্ঞাসা করলে সে বলে সে নাকি আনসুর মেয়ে। এই শুনে সে আরও বেশি রেগে যায়। ওই মেয়েটা মনে হয় তোর জীবন একদম নষ্ট করেই ছাড়বে। তবে সেও তখন একটা ধাক্কা খায় যখন জানতে পারে যে আনসু আর বেঁচে নেই। ওদিকে শ্রাবণী ওই কথাগুলো শুনছিল।
তবে মীরার কানে হেডফোন ছিল, তাই সে কিছু শুনতে পায়নি। এখানে শ্রাবণী মীরার সাথে আগে বন্ধুত্বটা করে নেয়। পরদিন মীরাকে সে প্র্যাকটিসের জন্য নিয়ে যায়। তবে মীরার কিছু আচরণ পরিবর্তন করতে হবে। মাঝখানে আবার মীরা তাকে একটু হেয় করার জন্য তাকে ব্যাটাঘাত করে। আবার এর কারণে তাকে শাস্তিও পেতে হয়। আর সমস্ত বিষয় পূর্ণার শ্বশুরমশাই দূর থেকে লক্ষ্য করে। রাতের বেলা যখন শ্রাবণী খেয়াল করে যে মীরা পূর্ণার সেই রেডিওটাকে নিয়ে গান শুনছে, তখন সে ভয় পেয়ে যায় এবং দ্রুত তাকে বুঝিয়ে সেটা নিয়ে ফেরত চলে আসে। কিন্তু পূর্ণা তার কোনো কথা না শুনে তার উপর চিল্লাচিল্লি করতে শুরু করে। তাকে এমন কথাও বলে যে আমার থেকে সব সময় দূরে থাকবে, আমার কাছে আসার চেষ্টা করবে না। শ্রাবণী যখন মীরার কথা বলে তখন সে আবার বলে, কি সমস্যা তোমার? কি মীরাকে নিয়ে সমস্যা? তাহলে বলো, আমি ওকে নিয়ে অন্য কোথাও চলে যাই। আসলে এখানে তার কোনো দোষই নেই, তবুও তাকে সে কথা শোনাচ্ছে। মীরা তাকে সরাসরি বলে, ওটাকে আমি নিয়েছিলাম, শুধু শুধু ওনার ওপর রাগ হচ্ছেন কেন? এই শুনে সে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। শ্রাবণীর কাছে মীরা ক্ষমা চায়। একদিন এভাবে কোচিং শেষে বাড়ি ফেরার সময় মীরাকে এলাকার কিছু পোলাপান ডাক দেয় এবং জিজ্ঞাসা করে, পূর্ণার সাথে কি করিস রে তুই? তোর বাবার নাম কি? কোত্থেকে এসেছিস? আসলে তাদের মধ্যে কথাটা লিক হয়েছে যে এ হলো আনশুর মেয়ে, আর তার জন্যই পূর্ণা এবং আনশুর নামে বাজে কিছু কথা তাকে বলছে তারা। বুঝতেই পারছো বিষয়গুলো। মীরার কাছে ইরিটেটিভ লাগছে বিষয়গুলো। এখানে সাথে সাথে পূর্ণা চলে আসে আর তাদের ওপর ভারী পড়ে যায় সে। তবে তাদেরকে এখান থেকে মেরে তাড়িয়ে দিতে পারলেও মীরার মনে একটা প্রশ্ন জেগে যায় যে পূর্ণার সাথে তার মায়ের কিসের সম্পর্ক ছিল। সে বারবার এগুলোই জিজ্ঞাসা করছে, আমার মায়ের সাথেও কি আপনি শ্রাবণী আন্টির মতোই ব্যবহার করতেন? এজন্যই কি মা আপনাকে ছেড়ে দিয়েছিল, নাকি আপনি মাকে ছেড়ে দিয়েছিলেন? কিন্তু সে রাগ দেখিয়ে চলে যায়। তখন পূর্ণার বন্ধু তাকে সমস্ত ঘটনা খুলে বলে। যাই হোক, মীরার এখন তার শ্রাবণী আন্টির জন্য কষ্ট হচ্ছে। সে তো নির্দোষ, তার সাথে কেন এমন হচ্ছে? পূর্ণার বন্ধু মীরাকে এসব কিছু জানালো যেন সে তার মা এবং পূর্ণাকে নিয়ে ভুল কিছু মনে না করে। বাড়ি ফিরে পূর্ণার কাছে মীরা ক্ষমা চায়, যার কারণে পূর্ণাও তার প্রতি খুশি হয়। আর পূর্ণার খুশিতেই শ্রাবণীর খুশি। আমরা দেখতে পাই শ্রাবণীর নাকি প্রমোশন হয়েছে, কিন্তু এর জন্য তাকে অন্য একটা শহরে যেতে হবে। যার কারণে সে তার প্রমোশনটা নিতে অস্বীকার করে দেয়, কারণ সে পূর্ণাকে ছেড়ে এখান থেকে যেতে পারবে না। আবার আরেক ঝামেলা, মীরা নাকি দিল্লি টিমের হয়ে খেলবে না, সে খেলবে রেলওয়ে টিমের হয়ে। তবে সমস্যাটা হলো রেলওয়ে টিমের প্রতিযোগিতা অনেক বেশি, তাছাড়াও সে তার মর্জি থেকে এক পাও নড়ছে না। আবার যদি সে রেলওয়ে টিমের হয়ে খেলতে চায়, তাহলে তার ফ্যামিলির কাউকে না কাউকে অবশ্যই রেলওয়ে এমপ্লয়ি হতে হবে। পূর্ণার বন্ধু তাকে একটা আইডিয়া দিতে চায়, কিন্তু সে আবার ভয়ও পাচ্ছে। পূর্ণাকে নিয়ে তার বন্ধু বাড়ি চলে আসে এবং তাকে বলছে, যেমনটা যেমনটা বলেছি ওরকমটা গিয়ে ভাবির কাছে বলে দে। পূর্ণা শ্রাবণীর সামনে যায়, কিন্তু শ্রাবণীকে সে আগে বলেছিল যেন সে তার থেকে দূরে দূরে থাকে, তাই বারবার সে তার থেকে দূরে সরে যাচ্ছে। কোনো এক সময় শ্রাবণীকে এসে বসতে বলে এবং তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। তার বাবা বিষয়টাতে জিজ্ঞাসা করে, ওর নানা মশাইয়ের কাছেও তো জিজ্ঞাসা করা দরকার, এভাবে তো হয় না। আর শ্রাবণী তার কথার বিরুদ্ধে অন্য কোনো কথা বলবে না, এটাই স্বাভাবিক। পূর্ণা তার নানার সাথে কথা বলে। আসলে মীরাকে নাকি তারা দত্তক নেবে, আর ওদিক থেকেও আমরা দেখতে পাই একটা হ্যাঁ বোধক উত্তর আসে। শ্রাবণীকে মীরার নানা ধন্যবাদ জানাচ্ছে। বিষয়টা মীরাকে জানানো হলে মীরা বলে, সেটা কিভাবে সম্ভব? আমার বাবা মা হতে হলে তো তোমাদেরকে আগে নিজেদের হাজব্যান্ড ওয়াইফ হিসেবে একে অপরকে মেনে নিতে হবে। এখন বুঝতে পারছো মীরার এরকম মর্জি করার কারণ কি? মীরা তাদের দুজনের সম্পর্কটাকে সুন্দর করে তুলতে চায়। রাত হলে শ্রাবণীকে মীরা পূর্ণার ঘরে ঠেলে দিয়ে বলে, আমার ঘরে তোমার জায়গা নেই, নিজের স্বামীর সাথে ঘুমাও যাও। এখানে শ্রাবণী একদম ভয় পেয়ে আছে। সে বলে, আমি কিছু করিনি, কিন্তু আমি এক কাজ করি, বাবার তো নাইট ডিউটি, তাহলে তার ঘরে চলে যাই। কিন্তু দেখা যায় সে ফোনে জোরে জোরে চিৎকার করে বলছে নাইট ডিউটি করবে না আজকে সে। তাহলে সে আবার বাইরে গিয়ে ঘুমাতে চায়, কিন্তু বাইরে তো বৃষ্টি হচ্ছে। আবার সে বলে, আচ্ছা যাক, আমার হল রুমেই হয়ে যাবে। তখনই পূর্ণা তাকে আটকে নেয়, এখানেই আমার রুমেই ঘুমাও, সমস্যা নেই। আর এতে করে যেন শ্রাবণের আনন্দের আর শেষ নেই। রাতের বেলা একটা টিকটিকি দেখে সে কিছুটা ভয় পায়। টিকটিকিটাকে সরাতে চেষ্টা করলে আবার পূর্ণার ঘুম ভেঙে যায়। তবে সে লক্ষ্য করে পূর্ণা তাকে কিছুই বলল না, তাকে চুপচাপ ঘুমাতে বলে, সেও ঘুমিয়ে যায়। আর এতটুকুই যেন শ্রাবণীর কাছে অনেক। সকালে পূর্ণা তার বাবার স্কুটার নিয়ে বের হতে চাইলে তার বাবা তাকে বলে, আমি বের হবো, এখন স্কুটার নেওয়া যাবে না। আর এখানে আমরা যতটুকু বুঝতে পারছি এটাও মীরার প্ল্যান ছিল, যেন সে এই বাইকটাকে ব্যবহার করে। এভাবেই সময় যাচ্ছে, মীরার কারণে তাদের দুজনকে এখন কাছাকাছি থাকতে হচ্ছে। যাই হোক, ধীরে ধীরে তাদের সম্পর্কটা ভালো হচ্ছে। পূর্ণার মাঝেও কিছুটা পরিবর্তন হচ্ছে, হয়তোবা তেমন একটা নয়, কিন্তু যতটুকুই হচ্ছে ততটুকুই শ্রাবণীর জন্য অনেক। তবে শ্রাবণীর তখন সব থেকে বেশি কষ্ট লাগে যখন তার মনে পড়ে যায় যে এই সব কিছু শুধুমাত্র একটা নাটক চলছে। পূর্ণা শুধুমাত্র মীরাকে দেখানোর জন্য তার কাছাকাছি আসছে। আবার পূর্ণা খেয়াল করে মীরাকে যেন শ্রাবণী একদম নিজের মেয়ের মতো করেই আপন করে নিয়েছে।
একদিন পূর্ণা দেখতে পায় শ্রাবণীর মা শ্রাবণীর কাছে এসে তাকে বলে, তোরা এখন এই বাচ্চাটাকে দত্তক নিচ্ছিস, কাল তোদের নিজেদের ছেলে মেয়ে হলে তখন তো এই নিয়ে ঝগড়া লাগবে। আর এই কথাগুলো পূর্ণা ওপার থেকে শুনছিল। তখন শ্রাবণী তাকে বলে, তাহলে আমার নিজের কোনো সন্তানের দরকার নেই, মীরাই আমার মেয়ে। যে কথাটা শুনে শ্রাবণীর প্রতি পূর্ণার একটা আলাদা ভালো লাগা তৈরি হয়। তার বন্ধুও খুব খুশি। তবে তার বন্ধু হতাশ হয়ে যায় তখন যখন সে দেখতে পায় সেই পুরনো হোটেলে 606 নম্বর রুমে আবারও যাচ্ছে পূর্ণা। শ্রাবণী তার বন্ধুকে কল করে পূর্ণার খোঁজ নেওয়ার জন্য। সে রাগের মাথায় তাকে জানিয়ে দেয়, তুমি ভেবেছিলে হয়তো পূর্ণা বদলে গিয়েছে, কিন্তু আসলে তা হয়নি। ও এখনও একই রকমই রয়েছে, সেই একই হোটেলে আবারও নিজের স্মৃতিগুলো মনে করতে যাচ্ছে। যেটা শুনে এবার শ্রাবণী সব থেকে বেশি ভেঙে পড়ে। তবে অপরদিকে আমরা দেখতে পাই সেই রুমে যাওয়ার পর এবার পূর্ণার আনশুর কথা মনে পড়ছে না, শুধুমাত্র তার কাছে শ্রাবণীর স্মৃতিগুলোই ভেসে উঠছে। সে বুঝতে পেরে যায় এখন তার আসল ভালোবাসাটাই হলো শ্রাবণী। এতদিন সে তার সামনে আসল ভালোবাসাটাকেই অপমান করেছে, অবহেলা করেছে। সে এই রুমটাকে একেবারের জন্য ছেড়ে দেয়। আজ প্রথম শ্রাবণীর সাথে সে মন খুলে কথা বলছে, কিন্তু শ্রাবণী তাকে বলে, আমি জানি আপনি আমার সাথে নাটক করছেন, তবে সমস্যা নেই, মীরা আমাদের সাথে থাকতে থাকতে মানিয়ে নিয়েছে। এখন তো আর নাটকের দরকার নেই, আপনি আপনার মতো করে চলবেন, তাতেই আমার শান্তি। এতদিনে আপনার অনেক অসুবিধা হয়েছে, আমি বুঝতে পারছি, তার জন্য দুঃখিত। শ্রাবণীর খুব জ্বর হয়েছে। পূর্ণা এসে হালচাল জিজ্ঞাসা করলে শ্রাবণী মনে করছে হয়তোবা মীরা তাদেরকে দেখছে, কিন্তু আসলে তো সেটা নয়। পূর্ণা নিজে থেকেই তার কেয়ার করতে শুরু করেছে, সেটা সে বুঝতে পারলো না। শ্রাবণী নাকি তার সেই প্রমোশনটা নিয়ে নিয়েছে এবং সেই শহরের বাইরে চলে যাচ্ছে কাজে। তার মা তাকে অনেকটা বোঝাচ্ছে, কেন, এতই কি দরকার? আবার যাওয়ার সময় পূর্ণা নিজেও তাকে বলছে, তোমার এই কাজে যাওয়াটা কি নিতান্তই জরুরি, না গেলে হয় না? কিন্তু শ্রাবণী তাকে একটা কথাই বলে, আপনার পছন্দের মানুষ আপনার সাথেই আছে, আমার এখানে দরকার নেই তো। মীরা অনেকটা কষ্ট পাচ্ছে। মীরাকে সে বলে, তুমি তো 2-4 দিনের মধ্যেই নিজের নানা মশাইয়ের কাছে চলে যাবে, আর আমি আমার কাজে চলে যাই। কিন্তু মীরা তাকে জানায় সে নাকি তার নানা মশাইয়ের কাছে যাবে না, তাদের সাথেই থাকবে। তবে শ্রাবণী চলে যাবে, স্টেশন পর্যন্ত যায় সে। পূর্ণা সেখানেই দাঁড়িয়ে, কিন্তু শ্রাবণী তাকে ফিরে যেতে বলছে, আমি চলে যাব, আপনি বাড়ি ফিরে যান। কিন্তু পূর্ণা এখানেই থেকে যায়। চলে যাওয়ার সময় পূর্ণা তাকে বারবার জিজ্ঞাসা করছে, কেন চলে যাচ্ছ? আমার থেকে মুখ ফিরিয়ে নিলে, এতটা বছর তো সহ্য করে গেলে, আর এই 10টা দিনে আমি অসহ্য হয়ে গেলাম। আর এখানে শ্রাবণী তার সমস্ত মনের কথা খুলে বলে তাকে। গত এতগুলো বছর সে তাকে সহ্য করেছিল, কারণ তার ব্যবহারের মধ্যে একটা সত্যতা ছিল। কিন্তু এই গত 10টা দিনে তার মধ্যে যে ভালোবাসাটাকে সে দেখেছে, সেটা তার জন্য বিশাল হলেও, তবে যে কথাটা তাকে সব থেকে বেশি কষ্ট দিত, সেটা হলো যে এই পুরোটাই ছিল নাটক। তখন সে আর সহ্য করতে পারতো না। সে তার অবহেলাটাকে সহ্য করতে পারতো, কিন্তু তার ভালোবাসা নামের এই নাটকটাকে আর সহ্য করতে পারছে না। কিন্তু এখানে পূর্ণা তাকে সমস্ত ঘটনা খুলে বলে, এগুলো তার নাটক ছিল না। সেদিন নাকি ওই গুন্ডগুলোকে সে অন্য কারণে মারেনি, সে এই কারণেই মেরেছিল যে তার স্ত্রীর ওপর তারা নজর দিয়েছে। যেদিন সে জানতে পেরেছিল আনসু মারা গিয়েছে, সেদিন নাকি তারও মরে যেতে ইচ্ছে করেছে, কিন্তু শুধুমাত্র বেঁচে আছে এই শ্রাবণীর জন্যই। সে মরে গেলে তার কি হবে এই ভেবে ওই রুমের ভেতরে সে ওই দিন গিয়েছিল শুধুমাত্র চিরকালের জন্য রুমটাকে ছেড়ে দিতে। সে তাকে আরও বলে, আমি তো পাগল ছিলাম, বুঝতে পারিনি আসল ভালোবাসাটা আমার সামনেই ছিল। আমি পাগলের মতো শুধুমাত্র 4 দেয়ালের মাঝখানেই তাকে খুঁজেছি, যে আমি নাকি তার স্মৃতি মনে করে এতটা বছর নষ্ট করেছি। আর সে আনসুর মেয়েকে নাকি নিজের মেয়ের মতো দেখতে তোমার এক পলও সময় লাগলো না। এই 10টা দিনে আমি শিখেছি তোমার কাছে ভালোবাসা কি জিনিস। আমি একটু দেরি করে ফেলেছি, ক্ষমাটা আমার প্রাপ্য নয়, তবুও চাইছি থেকে যাও, চলে যেও না এভাবে। শ্রাবণীর চোখে বিশাল একটা আনন্দ অশ্রু আমরা দেখতে পাই। তার তো আর কিছু চাওয়ার নেই, সব কিছুই সে পেয়েছে, কিছু দরকার নেই তার। এতদিনের প্রতীক্ষার অবসান ঘটল এখন। যে আংশু তাদের মধ্যকার দূরত্ব হয়েছিল, সেই আংশু এখন তাদের মিলনের সহায়ক হয়ে উঠল। শ্রাবণী যাবে না, তার ঠিকানা তো এখানেই। তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র অভিমান, যেটা এখন আর নেই। আর এভাবেই শেষ হলো আজকের সিনেমা। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। রোমান্টিক হলেও গল্পটা একটু অন্যরকম ছিল। একটা ভিন্ন ধরনের গল্প নিলাম আজকে, আশা করছি ভালো লেগেছে তোমাদের। যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো। স্ক্রিনে দুটো ভিডিও ভেসে উঠেছে, যে কোনো একটা দেখা শুরু করো। লাস্ট দুইটা ভিডিও কিছুটা ফ্লপ করেছে, তাই অনুরোধ রইল একবার দেখে এসো, ভালো লাগবে তোমার। আজকের জন্য এই পর্যন্তই। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা তুমি এই পর্যন্ত দেখেছো সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ।